অনেক আলোচনা, অনেক শোরগোল, অনেক কিছুর মধ্য দিয়ে আজকে যখন সংসদ শুরু হলো তখন প্রত্যাশিতভাবেই সংসদে সেই হট্টগোল হয়েছে, হইচই হয়েছে, ওয়াকআউট হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, যেটা একটা ইউনিক ব্যাপার মনে হয়েছে, যে বিরোধী দল একেবারে পরিপূর্ণভাবে ওই যুদ্ধে গেলে যেমন অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যুদ্ধে যেতে হয়, সেরকমটাই তারা গিয়েছে মনে হয়েছে। তারা ছাপানো প্ল্যাকার্ড নিয়ে গিয়েছে সংসদে, এবং বিরোধী দলের সদস্যরা, বিশেষ করে এনসিপি, জামাত, তারা সবাই একই যে প্ল্যাকার্ড, 2-3টা ডিজাইনের প্ল্যাকার্ড তারা সাথে করে নিয়ে গেছে। সেই প্ল্যাকার্ডগুলো সংসদে উঁচু করে ধরেছে, মিছিল করেছে, চিল্লাপাল্লা করেছে, তারপরে ওয়াকআউট করেছে। সংসদের প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে যা কিছু হলো, সেটার মধ্যে প্রত্যাশিত কোণগুলো ছিল, অপ্রত্যাশিত কোণগুলো ছিল। বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ শুনবে না, এই কারণে রাষ্ট্রপতির ভাষণের কথা ঘোষণা হতে হতেই তারা এই হট্টগোল কেন শুরু করলো? রাষ্ট্রপতি হঠাৎ করে তাদের কাছে এত বেশি অচ্ছুত হয়ে গেল কেন, যখন এই রাষ্ট্রপতির অধীনেই শপথ নিয়ে তাদের কেউ কেউ উপদেষ্টা হয়েছিলেন? চলুন একটু বুঝে দেখি, এবং এর প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে কি কি আসছে, কে কি বলছে। বিশেষ করে আজকে রাষ্ট্রপতির বিরুদ্ধে যা কিছু করেছে বিরোধী দল, তার প্রতিক্রিয়া পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে, কে কোন ধরনের বক্তব্য দিচ্ছে বিরোধী দলের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে, সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব যে তাদের আজকের এই অবস্থান ঠিক আছে নাকি স্ববিরোধিতা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাষ্ট্রপতি ইস্যুতেই মূলত হট্টগোল, হইচই, মিছিল, স্লোগান, ছাপানো প্ল্যাকার্ড দেখানো, রাষ্ট্রপতিকে মেনে নেবে না, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের মানবে না, এরকম 2-3টা প্ল্যাকার্ড তারা দেখিয়েছে। তারা যেভাবে হট্টগোল করেছে, প্রথমে হট্টগোল করার প্ল্যাকার্ড উঁচিয়ে ধরার সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে প্ল্যাকার্ড হাতে সবাই ক্রমান্বয়ে প্ল্যাকার্ডগুলো তুলছিল। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে তারা সংসদ থেকে বেরিয়ে যাচ্ছেন, এবং বেরিয়ে যাওয়ার সময় প্রচণ্ড স্লোগান, চিল্লাচিল্লি, এই কাজগুলো তাদেরকে করতে দেখা গেছে। যারা পরবর্তীতে আমরা দেখেছি যে সংসদ থেকে বেরিয়ে তারা সংবাদ সম্মেলনও করেছেন, কিন্তু যে রাষ্ট্রপতি আজকে তাদের কাছে অচ্ছুত হয়েছে, সেই রাষ্ট্রপতির অধীনেই তো বিগত সরকার শপথ নিয়েছিল, এবং এই সরকারের এই সংসদের একজন এমপিও রয়েছেন, যিনি রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে এমপি হয়েছিলেন, এবং আরেকজন সংসদের বাইরে আজকে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, অভিশংসন করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, এই ব্যানারে এনসিপির কয়েকজন নিয়ে সংসদের বাইরে দাঁড়িয়ে মানববন্ধন করতে দেখা গেলাম। একজন মানববন্ধন করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার নেতৃত্বে। আরেকজন সংসদে নাহিদ ইসলাম। এই দুজনই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে, খুবই ক্লোজলি রাষ্ট্রপতির কাছে দাঁড়িয়ে শপথ নিয়ে তারা উপদেষ্টা হয়েছিলেন। সেই ছবিটা দেখে নিন। রাষ্ট্রপতি শপথ পড়াচ্ছেন, তার ঠিক বামে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। তখন ভালো, এখন রাষ্ট্রপতি হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন, সেই প্রশ্ন অনেকে উত্থাপন করছেন। সেই প্রশ্ন যখন উত্থাপন করছেন, তখন সেই প্রশ্নের উত্তরে আমরা দেখছি যে জামাতের আমির তিনি বলছেন যে 3 কারণে তারা রাষ্ট্রপতিকে বয়কট করেছে। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন। কালের কণ্ঠের এই ফটোকার্ডে বলা হয়েছে 3 কারণে, আমি নিজে তার বক্তব্যটাও শুনেছি, 3 কারণে মূলত তারা রাষ্ট্রপতিকে মেনে নিতে চায় না, রাষ্ট্রপতির অপসারণ চাই, রাষ্ট্রপতির ভাষণ শুনতে চায় না। সেই 3টা কারণের প্রথম কারণ হচ্ছে 2024-এর যে জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছিলেন, সেই প্রেক্ষিতে তাদের ভাষায় যারা শহীদ হলো, হাজার হাজার শহীদ হলো, সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি সরকারকে একটি কথা, একটি প্রতিবাদ স্বরূপ একটা শব্দও প্রয়োগ করেনি। সুতরাং এই খুনের অন্যতম দোসর এবং সহযোগী রাষ্ট্রপতি, এই কারণে তারা রাষ্ট্রপতিকে মানবে না।
নাম্বার 2, 5 আগস্টের পরে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী মানে জামাতের আমিরের ভাষায়, ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি, এই কথা ভাষণে বলেছিলেন। পরবর্তীতে তিনি 2টি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বললেন যে তার কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই, কোনো প্রমাণ আমার কাছে নেই। তিনি মিথ্যা বলছেন। রাষ্ট্রপতি হিসেবে মিথ্যাবাদী কাউকে আমরা মেনে নিতে পারি না, এই কথা তিনি বলছেন। আরেকটা কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ আদেশ জারি করা হয়েছে। তিনি নিজে আদেশ জারি করেছেন, যেখানে তিনি বলেছেন যে নির্বাচিত সংসদ সদস্যরা 2টি শপথ নেবে, একটা সংসদ সদস্য হিসেবে শপথ নেবে, আর একটা সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবে। এবং নির্বাচনের পরে, শপথ গ্রহণের পরে 30 দিনের মধ্যে তিনি সাংবিধানিক পরিষদের সভা ডাকেননি। এই 3 অপরাধে রাষ্ট্রপতির বিরুদ্ধে তাদের অবস্থান। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে একটা ছবিতে, যে ছবিটা আপনাদেরকে দেখালাম, যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে উপদেষ্টা হয়েছিলেন। এতদিন রাষ্ট্রপতিকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়া হলো, অধ্যাদেশ জারি সহ যা কিছু করা দরকার ছিল সব করা হলো। তখন রাষ্ট্রপতি ভালো ছিল। শপথ যখন নেওয়া হলো 8 আগস্ট 2024-এ, তখন রাষ্ট্রপতি ফ্যাসিস্ট হয়নি। সেই রাষ্ট্রপতির উচ্চারিত শব্দগুলো রিপিট করে করে শপথ যারা নিল, তারা আজকে বলছে রাষ্ট্রপতি অচ্যুত, রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে পারবে না, অথচ সংবিধানের নিয়ম রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। সংবিধানের বাইরে বিএনপি যেতে চায়নি। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখিগুলো হচ্ছে সেগুলো খুবই ইন্টারেস্টিং। দুইজনের মন্তব্য আপনাদেরকে দেখাতে চাই, তাহলেই ওভারঅল বুঝতে পারবেন যে কিভাবে সয়লাভ হয়েছে এই বিরোধী দলের বর্তমান অবস্থানের বিরুদ্ধে অবস্থানগুলো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংসদের বাইরে করছেন, মানববন্ধন করছেন, রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। নাহিদ ইসলাম সংসদের মধ্যে হট্টগোল করছেন, রাষ্ট্রপতির ভাষণ তিনি শুনবেন না, অথচ তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে উপদেষ্টা হয়েছিলেন। তখন কেন বলেননি এই রাষ্ট্রপতির কাছে আমি শপথ নেব না, আমি উপদেষ্টা হব না? সেই ব্যাপারে দুজনের মন্তব্য। আব্দুল নূর তুষারের এই মন্তব্য যমুনা টেলিভিশন একটা ফটোকার্ড তৈরি করেছে, সেই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে শপথ অনুষ্ঠানের ছবিও দেয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, উপদেষ্টা হবার কালে দোসর ভালো লাগে, এখন লাগে না। অর্থাৎ যখন উপদেষ্টা হয়েছিলেন রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে, তখন দোসর ভালো ছিল, এখন দোসর ভালো না। জুলকারনাইন শাহের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি বরং একটু মানে অনেক বেশি ধৈর্য হারা হলে মানুষ যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেই ল্যাঙ্গুয়েজে একটা পোস্ট দিয়েছেন। বেশ কিছু ছবি, শপথের ছবি, রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছেন উপদেষ্টারা, সেই শপথের ছবি, একটা ভিডিও, সব কিছু শেয়ার করে তিনি যেটা লিখেছেন তার পোস্টটা দেখে নিন। সেখানে লিখেছেন খুবই মানে কেমন যেন লাগবে পড়তে, তারপরেও আমার মনে হয় যে এটা জুলকারনাইন শাহের মতো একজন প্রতিষ্ঠিত সাংবাদিকের এই সমালোচনার ভাষাটা সবার জানা উচিত। সেখানে তিনি লিখছেন, ব্যাডার অধীনে শপথ নেয়া সরকার বানাইলা, নিজেরাও তার কাছে শপথ নেয়া উপদেষ্টাগিরি কইরা, গায়ে গতরে মাংস চর্বি লাগাইয়া, ব্যাডারে দিয়া শতাধিক অধ্যাদেশ সাইন করাইলা, বহু রাম শ্যাম যদু মধুরে নিয়োগ দিয়া নিজে গো ক্যাশ কাউ তৈরি করলা, দল বানাইলা, টেকাটুকি কামাইলা, আর এখন হেই ব্যাটা হইছে চক্ষুশূল। কিন্তু কেন এখন তারে দেখলে শৈল্যে জ্বালা ধরে? কারণ বেডাই ঘাট তেরা কিসিমের, গায়ে গন্ডারের চামড়া লাগাইয়া ইলেকশনটা করাইছে, আর তোমাগো গ্যাং ফ্যাংয়ের সকল পরিকল্পনার উপরে পানি ঢালছে। কত খোয়াব না দেখছিলা, এসবে আপাতত ক্ষমা দিতে হইছে ইলেকশনটা হয়ে যাওনে। তাই হাতেরে দেখলেই কষ্ট বাড়ি যায়। এইসব তাফালিং দেখা মন্ডা চায় কানসাটা বরাবর ... মানে এতটা উগ্র মেজাজে জুলকারনাইন শাহেরকে ফেসবুক পোস্ট দিতে আমি এর আগে কখনো দেখিনি। তিনি এতটাই রাগান্বিত হয়েছেন আজকের এই ঘটনাটা ঘটানোর ফলে। এদিকে সার্জিস আলম, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, অনেকেই পোস্ট দিচ্ছেন। সার্জিসের পোস্টটা দেখে নিন। সার্জিস বলছেন, চুপ্পু মাস্ট গো। রেড ব্যাকগ্রাউন্ডে তিনি লিখছেন, চুপ্পু মাস্ট গো।
খুবই ফাইন, চুপ্পু মাস্ট গো, চুপ্পু স্বৈরাচারের দোসর, তাকে তো যেতেই হবে। তাকে যখন যেতে আপনি বলছেন তখন একটু আপনার ইতিহাস তো অনেকেই জানেন, আপনার অনেক ভিডিও বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু, এই ভিডিওগুলো তো সবার কাছে একেবারে মুখস্থ হয়ে গেছে, অনেক ছবি সবার কাছে মুখস্থ হয়ে গেছে। নতুন 4টা ছবি দর্শকদের দেখায় সার্জিস আলমের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগে অমর 21 হলের বিভিন্ন কার্যক্রমে তিনি কিভাবে ফ্রন্ট লাইনে ছিলেন। প্রথম ছবিটা দেখুন, সেখানে মুজিব কোট পরে সামনের দিকে বসে সার্জিস আলম, তাকে দেখা যাচ্ছে লাল বৃত্ত। এরপরে দেখা যাচ্ছে অমর 21 হলের ছাত্রলীগের 74 বছর পূর্তি উপলক্ষে যে মিছিল, সেই মিছিলে সামনের সারিতে সাদা পাঞ্জাবি পরা সার্জিস আলমকে দেখা যাচ্ছে। অমর 21 হল ছাত্রলীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাওয়ার সময় মনে হচ্ছে যে তিনিই এই অমর 21 হলের প্রধান নেতা, তিনি সামনের সারিতে কালো পাঞ্জাবি পরে। আরেকটা ছাত্রলীগের নেতাদের সঙ্গে সেলফিতে সার্জিস আলম দ্বিতীয় সারিতেই তাকে দেখা যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, অর্থাৎ তিনি যে মানে তিনি এখন যাদেরকে বলছেন যে তাদের ছায়া মারাবেন না, তাদেরই একজন কিভাবে ছিলেন এবং কতটা অ্যাক্টিভ ছিলেন, অথচ নানা সময়ে তার বক্তব্য আমরা শুনেছি তিনি নাকি হলের একটা সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিলেন। বাধ্য হওয়া আর এই কাজগুলো করার মধ্যে যে পার্থক্য থাকে সেটা মানুষ বোঝে। আবার বাধ্য হওয়ার ওই টপিকটা আদতে কাজে দেয় না যখন আপনি অভ্যুত্থানের পরে 1 বছর পরে নিজেকে জমিদারের নাতি হিসেবে ঘোষণা দেন, যে এরকম 1-150 গাড়ি নিয়ে শোডাউন করা, এই সামান্য কটা টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি, এমনকি নির্বাচনে যা খরচ হবে সেই টাকা দেওয়ার অ্যাবিলিটিও আমার ফ্যামিলির রয়েছে। অথচ হলে একটা সিট পাওয়ার জন্য, হলে গেস্ট রুমে থাকার জন্য তিনি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন। তিনি যদি জমিদারের নাতিই হয়ে থাকেন তাহলে তো ছাত্রলীগ করতে বাধ্য হয়ে তার হলের গেস্ট রুমে একটা গাদাগাদি করে একটা সিটের জন্য অপেক্ষা করার কথা নয়, তার তো মেসে থাকার কথা, টাকা খরচ করে থাকার কথা। হিসাবগুলো মেলে না। এই তো গেল আলোচনা ওয়াকআউটকে কেন্দ্র করে। এবারে সেই ইন্টারেস্টিং দুটো ব্যাপারে, একটা হচ্ছে রাষ্ট্রপতি অনেক কাপঝাপের মধ্যেও ভাষণ দিয়েছেন এবং সেখানে ভাষণের মধ্যে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে চ্যানেল 24-এর এই ফটোকার্ডটা দেখে নিন, মানে প্রমাণ দেওয়ার জন্য। আপনারা হয়তো অনেকেই তার ভাষণ শুনেছেন। তিনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছেন। তার ভাষণে তিনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছেন, আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এ ধরনের কথাও বলেছেন। এটা নিয়ে আবার আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা শাহাবুদ্দিন চুপ্পুকে এক হাত নিচ্ছেন, প্রচুর সমালোচনা করছেন। কিন্তু তাদের বোধহয় জানা নেই যে রাষ্ট্রপতি যে ভাষণ দেন সেই ভাষণ তার লেখা না, এটা যে সরকার থাকে সেই সরকারি দলের লেখা, এবং সেটা মন্ত্রিপরিষদে পাশ করতে হয়। সেই ড্রাফট লিখে মন্ত্রিপরিষদে পাশ করা যে লেখাটা, সেই লেখাটা তিনি শুধু পাঠ করেন, তিনি ওর লেখক না, তিনি শুধুমাত্র ঘোষক বটে। সেই কারণে বিএনপি যেভাবে লিখে দিয়েছে সেভাবেই তিনি পড়েছেন। তবে এই ক্ষেত্রে আবার কেউ কেউ তাকে মোস্তাকের সঙ্গে তুলনা করছেন, যে বঙ্গবন্ধু মোস্তাককে পছন্দ করেছিলেন আর শেখ হাসিনা চুপ্পুকে পছন্দ করেছিলেন। হ্যাঁ, রাষ্ট্রপতি হয়তো একটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে যে যদি তার দলের প্রতি দরদ থাকতো, শেখ হাসিনার প্রতি দরদ থাকতো, তাহলে তিনি এই ভাষণ দেওয়ার আগেই পদত্যাগ করতেন। পদত্যাগ করে এরকম একটা সিচুয়েশন তৈরি করতে পারতেন যেন তার নিজের মুখে আওয়ামী লীগকে কিংবা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে না হয়। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা, সেই ব্যাপারটা তিনি মেনে নিয়েছেন, মানে বিএনপির সঙ্গে তার এক ধরনের সমঝোতা হয়ে গেছে। শেষ করি যে আলোচনাটা দিয়ে, সেটা হচ্ছে যে সংসদে একটা মানে সংসদের প্রথম সিদ্ধান্ত যেটা স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন, সেই ক্ষেত্রে স্পিকার হিসেবে মানে বীর বিক্রম মেজর হাফিজ, বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজকে যে নির্বাচন করা হয়েছে, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সেখান থেকে নিয়ে তাকে স্পিকার বানানো হলো। এটা বিএনপি সরকারের একটা খুবই ভালো সিদ্ধান্ত, যে সংসদের স্পিকার হিসেবে একজন বীর মুক্তিযোদ্ধাকে বসালো তারা, যার ফলে সংসদে অন্তত আমরা আশা করব মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কিছু
হবে না। যদিও অনেকেই বলছেন যে যে সংসদের স্পিকার একজন বীর মুক্তিযোদ্ধা, সেই সংসদে যদি রাজাকার বসে থাকে তাহলে ব্যাপারটা খুবই মানে দুঃখজনক, এটা মেনে নেওয়ার মতো নয়। সেই বিতর্কে আমরা যেতে চাই না। অভিনন্দন জানাতে চাই নতুন স্পিকারকে, সাথে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে করা হয়েছে। আমি তার সম্পর্কে ডিটেল জানি না, তার পারঙ্গমতা সম্পর্কে, যেহেতু তিনি ব্যারিস্টার মানুষ, আইন বোঝেন, সেই কারণে হয়তো বিএনপি মনে করেছে যে তাকেই করতে। তবে সেই ক্ষেত্রে একটা বড় তথ্য যেটা, সেটা হচ্ছে যে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেওয়ার যে অফার বিএনপি করেছিল, সেই অফার যেহেতু বিরোধী দল গ্রহণ করেনি, সেহেতু ডেপুটি স্পিকার পদে আর তাদের আশা হচ্ছে না এই সংসদে। এই ক্ষেত্রে জামাতের বোধহয় একটা বড় ক্ষতিই হয়ে গেল। দর্শক, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয়? এই যে আজকে রাষ্ট্রপতি অচ্ছুত হয়ে গেল, রাষ্ট্রপতিকে সরিয়ে দিতেই হবে, রাষ্ট্রপতির ভাষণ শুনবো না, 2024 সালের 8 আগস্ট এই কথাগুলো কোথায় ছিল যেদিন রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সরকারের উপদেষ্টা হয়েছিলেন তারা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।